এই কথা বলো। হ্যাঁ, কোনটা কোনটা ওই দুইটা কোনটা কোনটা কোনটা? আচ্ছা সবাই, আচ্ছা আজকে কোন আহ, এটা পড়তে চাও সেটা একটু বলো তো আমাকে। কোন গদ্যটা পড়তে চাও তোমরা? তোমাদের সিলেবাস অনুযায়ী কোন গল্পটা পড়তে চাও আজকে, কোন গদ্যটা? হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোন গদ্যটা স্টার্ট করতে চাও সেটা একটু বলো তো। স্যার আই প্রিটি শিওর স্যার, এই যে আমাদের সিলেবাসে মাদার টেরেসা দিয়ে শুরু স্যার। মাদার টেরেসা না? ঠিক আছে, আজকে আমরা মাদার টেরেসা যাবো। মাদার তেরেসা হচ্ছে এটা একটা প্রবন্ধ। প্রবন্ধ হচ্ছে মানে একটা মানুষের সম্পর্কে অথবা একটা বিষয়ের সম্পর্কে আমরা যখন জিনিসটাকে একটা গল্পের মতো করে ছোট করে স্যার আপনার কথাটা একটু না কেমন একটা আসছে স্যার, ঠিক শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? স্যার কেমন একটা আসছে স্যার। ক্যামেরা এখন ঠিকঠাক দেখা যাচ্ছে? এখন স্যার দেখা ঠিকঠাক দেখা যাচ্ছে যাচ্ছে? কিন্তু শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, কথা শোনা স্যার যাচ্ছে না? দেখা যাচ্ছে, এই স্যার এবার শুনতে পাচ্ছি স্যার। কথা এবার শোনা যাচ্ছে? ইয়েস স্যার। দাঁড়াও তো, এবার শোনা যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার ঠিক আছে? হাই, ভয়েসটা ক্লিয়ার আসে। আচ্ছা, কথা ক্লিয়ার আসতেছে এভরিওয়ান? ইয়েস স্যার, ইয়েস। Yes, sir. আমাকে দেখা যাচ্ছে ঠিক মতো? ওকে, ঠিক আছে, স্টার্ট করি। ইয়েস স্যার। মাদার তেরেসা, আমরা যেটা দেখেছি সানজিদা খাতুন, এটা একটা হলো প্রবন্ধ টাইপের। এখানে আমাদের হলো মেইনলি মাদার তেরেসা একজন হিউম্যানিটি নিয়ে কাজ করতেন, মানুষের ভালো কাজ করতেন এরকম একজন ব্যক্তি। তো ওনার সম্পর্কে আর কি প্রবন্ধটা লিখেছেন সানজিদা খাতুন, তার সম্পর্কে আর কি লেখা জিনিসটা এটা। যখন হলো ব্রিটিশ আমাদের শাসন করতো ঠিক সেই টাইমের টাইমে। আচ্ছা, মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় তেমন দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই তার মন সব ঢেলে দেন। ওকে, ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া। মাদার তেরেসা ছিলেন তেমনি একজন অসাধারণ মানবদর্শী। মানবদর্শী বলতে আহ মানুষের কথা বুঝতেন, মানুষের সেবা করার চেষ্টা করতেন, বা মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না, তিনি মানুষের সেবা করা আহ নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতেন। এইসব মানুষকে আমরা মানব দরদি বলি। যে মানুষের প্রতি যা দরদ, বলতে হলো কেয়ারনেসটা বোঝায়। সেই মানুষের প্রতি যার কেয়ারটা বেশি,
বিশেষ সম্পর্কের থেকে আহ আহ, মানুষের প্রতি তার ইচ্ছেটা বেশি। মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কোপিয়াতে। এই লাইনটা আমাদের দাগে রাখা উচিত। কোশ্চেন আসতে পারে যে তিনি কোথায় মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেছিলেন। আলবেনিয়ার স্কোপিয়াতে। আলবেনিয়া হলো আমাদের ইউরোপের একটা কান্ট্রি, আলবেনিয়া। সেখানকার স্কোপিয়াতে জন্মগ্রহণ করেছে। 1910 খ্রিস্টাব্দে 26শে আগস্ট তার জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন? 1910 সালে, 26শে আগস্ট। ঠিক আছে, তো কত তারিখ সেটা আমার মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, পিতা ছিলেন বাড়িঘর তৈরি কারবারি, নাম নিকোলাস বোজাসিউ। নাম কি? নিকোলাস বোজাসিউ। ওকে। মায়ের নাম ড্রানাফিল ব্রানাই। মায়ের নাম কি? ড্রানাফিল ব্রানাই। ওকে। পারিবারিক পদবি অনুসারে কন্যার নাম রাখা হয় এগনেস। আচ্ছা, পারিবারিক পদবি অনুসারে কন্যার নাম রাখা হয় এগনেস গঞ্জা বোজাসি। আমরা এখানে একটু দেখো নামটা কিভাবে রাখা হয়। তার বাবার নামের থেকে নেওয়া হয় হলো তার লাস্ট পদবিটা, এবং তার মায়ের নামে এর থেকেও কিছুটা নেওয়া হয়। আহ যেমন হলো পারিবারিক, এই বাবার নামের লাস্টের অংশটুকু নেওয়া হয়। আচ্ছা, পারিবারিক প্রতিবেশী অনুসারে কন্যার নাম রাখা হয় এগনেস গঞ্জাল বোজাজি। তিন ভাই বোনের মধ্যে এগনেস ছিলেন ছোট। মাদার তেরেসা কি ছিলেন? ওনার নাম মাদার তেরেসা, কিন্তু তার প্রথম মেইন নামটা যেটা হলো যে মানে যেটা হলো আমরা বলি যে বার্থ সার্টিফিকেটে আমার একটা নাম, ডাক নাম একটা, তো ডাক নাম হলো তেরেসা টাইপের। আর মানে সবার কাছে পরিচিত ছিলেন মাদার তেরেসা নামে। কিন্তু তার নাম এখানে কি ছিল? তার মেইন নাম কি ছিল? অ্যাগনেস গোমজা মোজাজি। তিন ভাই বোনের মধ্যে তিনি কি ছিলেন? ছোট। বড় হয়ে সন্ন্যাস শপথ গ্রহণ সময় তার নাম হলো মাদার তেরেসা। সন্ন্যাস শব্দ মানে কি? মানে হলো যে আমরা যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছো তারা, অথবা যারা দেখবা যে তাদের অনেকে হচ্ছে মাথা মুন্ডন করে একেবারে সংসার ত্যাগ করে, মানে একেবারে ফ্যামিলি ট্যামিলি ছেড়ে চলে যায়। লাইক যে দিন দুনিয়ার সবকিছু বাদ, আমি কোনো জব টব কিছু করবো না, আমার কোনো ফ্যামিলি নাই, আমি কোনো বিয়ে করব না, আমার সারাটা জীবন এখন আমি আমার সৃষ্টিকর্তাকে দিয়ে দিছি, আমার গডকে আমি দিয়ে দিছি। এই যে জিনিসটা করা হয়, এই জিনিসটাই হলো সন্ন্যাস শপথ নেওয়া। মানে আমি সন্ন্যাসী গ্রহণ করছি, আমি জীবনটা দিয়ে দিছি একজনকে, আমি আমার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে জীবনটা দিয়ে দিছি। এই জিনিসটাকে বলা হয় সন্ন্যাস শপথ। এটাকে সন্ন্যাসী গ্রহণ করা বলে। এখানে হলো মাদার তেরেসা মেইনলি হলো খ্রিস্টান ধর্মাবলম্বী যেটা আছে, খ্রিস্টানদের ধর্মাবলম্বীতে এর হলো সন্ন্যাসী গ্রহণ করছে, যে তাদেরকে মাদার বলা হয় সেই ইয়াদের, যেমন চার্চের প্রধানকে বলা হয় ফাদার, ঠিক তেমনি ভাবে মাদার বলা হয়। তো তখন তার নাম হলো মাদার তেরেসা। তিনি সন্ন্যাস গ্রহণ করছেন, তিনি কখনো বিয়ে করবেন না, তিনি জাস্ট খালি সৃষ্টিকর্তার সেবা করবেন আর হলো মানুষের সেবা করবেন, তার আর কোনো কাজ নেই। কথা কি বুঝতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন Yes, কন্যা sir. শপথ জিনিসটা কি? আহ অরিত্র দাস, বুঝতে পারছো? সরি স্যার। বুঝতে পারছো কথা যেটা বলতেছি? শুনতে পাচ্ছ? ঠিক মতো বুঝতে পারছো সন্ন্যাস শপথ জিনিসটা কি? ইয়েস স্যার। ওকে।
মাদার তেরেসা যখন ঠিক আছে, এরপর দেখি মাদার তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ, এশিয়া, আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। এটা আমরা যখন তখন কখনকার কথা বলা হচ্ছে, ছোট, এটা বলা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কথা, তখন প্রথম বিশ্বযুদ্ধ হয় সেই সময়কার কথা, প্রথম ওয়ার্ল্ড ওয়ারটা যখন হয় তখনকার কথা বলা, 1914 থেকে 18 সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। এটাই হলো প্রথম, এটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর সময়। 1914 থেকে 1918 এই টাইমটাতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়। ইতিহাসে এই যুদ্ধকে প্রথম বিশ্ব বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধ, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল, এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল। ঠিক আছে, একটা ওয়ার মানে হাজার হাজার মানুষ মারা যাবে, হাজার হাজার মানুষ পঙ্গু হবে, যুদ্ধে যারা গেছে তাদের মানসিক অবস্থা, মেন্টাল সিচুয়েশন খারাপ হয়ে যাবে। এম, মানুষের খাদ্য, সাধারণ মানুষ যারা যুদ্ধ করেনি না তাদের খাদ্যাভাব হবে, মানে খাবারের অভাব হবে, ফুড সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাবে। তো আর যেহেতু যুদ্ধ চলতেছে তখন হলে আইন শৃঙ্খলার অবস্থাও খারাপ হয়ে যায়, যার কারণে চুরি ডাকাতি সবকিছু বেড়ে যায়। তো অল ওভার এই জিনিসটা মানুষের জীবনকে খুব ক্ষতি করে, অনেক মানুষ মারা যায়, অনেকে ঘর ছাড়া হয়, যার কারণে একটা ম্যাসাকার সৃষ্টি হয়ে যায় পুরো অবস্থাটা। পুরো মানুষের থেকে মানুষের ট্রাস্টটাও আস্তে আস্তে চলে যায়, যে মানুষ আর মানুষের নাই, এই অবস্থা। এই জিনিসটাই তেরেসার কমন মানে খুব আঘাত করেছিল, যে মানুষ কেন একজন আরেকজনের সাথে এমন করতেছে। আচ্ছা, এই সময় বাবার মৃত্যু পরিবারের বিপর্যয় ঘটিয়েছিল, আর বাবা এই টাইমে মারা যায়। দুঃখ দুর্দশায় বড় হচ্ছিলেন তেরেসা, অল্প বয়সে তার ভেতরে ইচ্ছা জাগে জাগে সেবা করবেন, তাদের কষ্ট লাঘব করবেন। আচ্ছা, এটা কিন্তু আমাদের আসতে পারে যে তার অল্প বয়সে কি করার চেষ্টা, মনে কি করার ইচ্ছা হয়, সেটা হলো যে মানুষের সেবা করবেন। তার মনে ইচ্ছেটা কি? মানুষের সেবা করবেন, তাদের কষ্ট লাঘব করবেন। আচ্ছা, তেরেসার বয়স যখন 18, আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। 18 বছর বয়সে কি হচ্ছে এই টাইম লাইন গুলো খেয়াল রাখতে হবে। তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। 18 বছর বয়সে কোন জায়গায় যোগদান করেন? কোন জায়গায় যোগদান করেন? কথা বলো, কথা বলো। কথা না বললে বুঝবো কিভাবে তোমরা বুঝতে পারতেছো অথবা? অ্যান্সার, অ্যান্সার। কোথায় যোগদান করেন? সবাই মিট করে কেন? কথা বলো। যারা, তারা বলতো তিনি 18 বছর বয়সে কোথায় যোগদান করেন? আরিয়া, আমি কারো ভয়েস পাচ্ছি না কিন্তু। স্যার লরেটো সিস্টার্স এর নামক একটি লরেন্সো খ্রিস্টান সিস্টার্স, মিশনারিতে। যারা, আপনি কি কানেক্ট আছেন নাকি ফোন ফোন এক সাইডে রেখে ঘুম দিয়েছেন? স্যার, ঠিক আছেন? হ্যাঁ স্যার, আমার হচ্ছে মাইকে একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আলভি, আপনি কি জেগে আছেন? Yes, sir. ওকে, জেগে থাকলে আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা। এই, ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। ব্রিটিশ শাসনাধীন মানে বোঝাচ্ছে যখন ব্রিটিশরা আমাদের উপর কলোনাইজ করছিল ওই টাইমটাতে, তারা আমাদের এই বাংলাদেশ, ভারতবর্ষ পুরোটা জায়গা জুড়ে তারা সেবা দিতেন। তার মানে কি, তারা ধর্ম প্রচার করতেন, মানুষের সেবা করতেন। মেইন উদ্দেশ্যটা ছিল ধর্ম প্রচার করা। খ্রিস্টানদের একটা ট্যাকটিক্স ছিল, সেটা হলো তারা গরিব মানুষদের ধরতো, গরিব মানুষদেরকে কাছে আনতো, কাছে এনে তাদেরকে সেবা দিত। একেবারে গরিব যারা তাদেরকে সেবা টেবা দিয়ে তাদের মন জয় করতো। মন জয় করার পর তারা তাদেরকে মন টন ভুলায় তাদেরকে তাদের নিজেদের ধর্মে ডাক দিত, যে আসো আমার ধর্ম এত কিছু ইয়া। আর তখন হিন্দু ধর্মের একটা ইয়া ছিল তখন, কিছু কিছু ওই যে জাত প্রথার জন্য তারা প্রচুর বৈষম্য শিকার হতো। আহ এই বৈষম্য শিকার থেকে বাঁচাতে খ্রিস্টানদের মধ্যে আবার জাত প্রথা ছিল না। তাই গরিব মানুষগুলো কি হলো, যে তারা দেখলো যে এদের মধ্যে তো কোনো জাত প্রথা নাই, এদের ধর্মে চলে গেলে আমাকে আর কেউ নিচু জাতি মনে করবে না, আমাকে সবার সমান ইয়া মনে করবে। এভাবে তারা ডাকতো। মেইনলি এইসব খ্রিস্টান মিশনারি দলগুলোর কাজ
এই সেম কাজটাই ছিল যে তারা সবাইকে যেভাবে করে ম্যানিপুলেট করতে 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 নিয়ে আসতো, এইসব ট্যাকটিক্স ইউজ করতে হতো। Okay. দার্জিলিং এ লরেটো সিস্টার্সদের আশ্রমে তিনি 3 বছর 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন। দার্জিলিং এ কোথায়, এটা আমাদের মাথায় রাখতে হবে, দার্জিলিং এ লরেটো সিস্টারদের আশ্রমে। আশ্রম বলতে বোঝাচ্ছে যে মানে একটা চার্চ, চার্চ বা খ্রিস্টানদের যেটা মন্দির মসজিদ টাইপের সেই জায়গার আশেপাশে থাকা জায়গা তারা করতো। ওই জায়গায় তারা হলো বিনা খরচে থাকতে পারতো। ওইখানে তিনি নাম হওয়ার প্রশিক্ষণ করবেন। নাম বলতে বোঝা যাচ্ছে আমরা যেটাকে বলি হলো নার্সিং আর কি। হসপিটালে গেলে নার্সিং যারা করে এই নার্স হওয়ার প্রশিক্ষণটা তিনি নেন। ঠিক আছে। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য তারা বাংলা ভাষাও রপ্ত করেন। আচ্ছা, আচ্ছা, তারা দেশের বাইরে থেকে আসে না, অবভিয়াসলি তারা ইংলিশ অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলতো। যেটা আলবেনিয়া থেকে আসছে, তাহলে আলবেনিয়া ল্যাঙ্গুয়েজটা ঠিক আমার মনে পড়তেছে না, কিন্তু তারা ইংলিশ বলতো না, অন্য একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বলতো। ওই ল্যাঙ্গুয়েজটা তারা পারতো। যেহেতু তারা বাংলা ভাষা বলতে পারতো না, কিন্তু বাংলা মানুষদের তারা সেবা করতে চায়, বাংলা মানুষের সাথে কমিউনিকেট করতে চায়, অবভিয়াসলি তাকে আর বাংলা ভাষা রপ্ত করতে হবে। এরপর কলকাতার সেন্ট মেরিজ মেরিজ স্কুলে শিক্ষকতা দায়িত্ব পান। আচ্ছা, এই না বাংলা ভাষা রপ্ত করা, তারপর নাম হওয়া, এগুলো প্রত্যেকটাই সেম যার জন্য তাকে কোন স্কুলে শিক্ষকতা দরকার করে, সেন্ট মেরিজ। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর স্কুলটা কোথায় ছিল? কলকাতা। ঠিক আছে। 17 বছর সেখানে কাজ করেন তিনি। কত বছর কাজ করেন এটাও ইম্পর্টেন্ট, 17 বছর। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা। মানে কি, ছাত্রছাত্রীদের বুঝাইতো যে তোমরা মানুষকে হেল্প করো, মানুষকে কষ্ট দিও না, কোনো গরিব মানুষকে রাস্তায় দিলে দিলে তাদেরকে হেল্প করার চেষ্টা করবো। কেউ কোনো গরিব মানুষ বাসায় খাবার চাইতে আসলে তাকে খাবার দিয়ে সাহায্য করবো। কারো অর্থ কষ্ট হলে মানে টাকার অভাব হলে তাকে টাকা দিয়ে চেষ্টা করবো। যে যেভাবে পারি তাদের সেবা করার চেষ্টা করতো। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা তাদের জন্য, বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহিত করতেন। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের আসতে পারে যে তিনি ছাত্রছাত্রীদের কি করতে উৎসাহিত করতেন। ফার্স্ট লাইনটা হবে যে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবা আগ্রহ করার চেষ্টা করতেন। তারপরে তিনি টিফিনের পয়সা, একদিনের টিফিনের পয়সা বস্তির বা দরিদ্র শিশুদের খাবারের জন্য খরচ করতে উৎসাহ করতেন। ওকে, আচ্ছা, এই পার্টটা গেল। আচ্ছা, আমি দেখি এখন আপনারা মনোযোগী ছিলেন কিনা। আচ্ছা, আহ আহ মাদার তেরেসা 18 বছর 18 বছর বয়সে কোন মিশনারি দলে যোগদান গ্রহণ করেন? স্যার লোরেটো সিস্টার্স। লরেটো সিস্টার্স। ওকে। আচ্ছা, কলকাতার একটা স্কুলে তিনি হলো ছিলেন, শিক্ষক ছিলেন। কোন সেন্ট স্কুলে ম্যারিজ ছিলেন? স্কুল। সেন্ট কোন ম্যারিজ স্কুল? স্কুল। সেন্ট মেরিজ সেন্ট স্কুল। ম্যারিজ। গুড আলবি। তারপর তিনি কত বছর শিক্ষকতা করেন? 17 বছর। 17। 17 বছর। ওকে। তিনি আহ আহ, তিনি আহ আহ, যেই আশ্রমে যে ছিলেন, সেই আশ্রমটা কোথায় ছিল? দার্জিলিং। কোথায় ছিল? দার্জিলিং। 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 আচ্ছা, তিনি ওখানে কিসের প্রশিক্ষণ গ্রহণ করেন? দার্জিলিং এর ওই লরেটো সিস্টার্সদের আশ্রমে তিনি কিসের প্রশিক্ষণ গ্রহণ করেন? নান হওয়ার। নানের। জানেন? ও, আচ্ছা, তিনি স্কুলের ছাত্রছাত্রীদের কি করতে উৎসাহিত করতেন? স্যার? সেবার। হ্যাঁ, কি সেবা। করতে উৎসাহিত করতেন? সেবা করতে উৎসাহিত করতেন, একদিনের টিউশনের টাকা তাদের প্রতি খরচ করার জন্য উৎসাহিত। রেসপন্স করবেন, রেসপন্স না করলে তো বুঝবো না তোমরা বুঝতেছো কিনা। কারণ আমি এখানে বলে গেলাম, তোমরাও শুনে গেলাম, লাভের লাভ কিছুই হবে না। ঠিক আছে। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল।
মানুষের সেবায় আরো কাজ করার জন্য উনি খুব তাগিদ অনুভব করেছিলেন। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। আচ্ছা, বাংলার মানুষের দুঃখ দর্শক ওই টাইমটা যখন ব্রিটিশরা আমাদের কলোনাইজ করে, তখন তারা আমাদের উপর সর্বোচ্চ পরিমাণে ট্যাক্স আরোপ করছিল, যে একেবারে হাইয়েস্ট লেভেল পর্যন্ত ট্যাক্স। এই ট্যাক্স দিতে 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 মানুষ, গরিব মানুষ আরো গরিব হতে থাকে, ধনী মানুষ আরো ধনী হতে থাকে। যার কারণে মানুষের খাদ্যের অভাব, তারপর হলো তোমার টাকা পয়সার অভাব, সব ধরনের অভাব আসলে। যার কারণে সবার মধ্যে দুঃখ দর্শক। আর সেহেতু তখন টেকনোলজিও অত কিছু ছিল না, চিকিৎসাও অত ভালো ছিল না, ট্রিটমেন্ট অত ভালো পাওয়া যায় না, এই জন্য মানুষের খুব অল্প অসুখে মানুষ মারা যেত। ছোটখাটো অসুখ হইলেই মানুষ মারা যেত। তো এই সব কারণেই মনে করো হচ্ছে তার মনে খুব দুঃখ দর্শক। তো অবশেষে 1948 সালে, এখানে দেখো কত সালে আমার মাদার তেরেসা লরেটো থেকে বিদায় নেয়। লরেটো মানে বলতে হচ্ছে লরেটো সিস্টার অ্যাসোসিয়েশন যেটা ছিল সেটা, ঠিক আছে, সেটা থেকে বিদায় নেন তিনি হলো 1948 সালে। 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। আচ্ছা, মানে তখন থেকে তিনি গরিবদের মানে সিস্টারদের সাথে ওই অর্গানাইজেশনের সাথে থাকলে হয়তো কতটা করতে পারতেছিলেন না, দ্যাটস ওয়াই তিনি ওখান থেকে বের হয়ে আসেন। গাউন ছেড়ে পরলেন শাড়ি। আচ্ছা, বাঙালি নারীর পোশাক। আচ্ছা, আসতে পারে যে কেন তিনি শাড়ি পরছিলেন। আচ্ছা, তখনকার বাঙালি সমাজে নারীদের পোশাক কি ছিল? শাড়ি। তো একজন নারী আরেকজন একজন বাঙালি আরেকজনকে আহ, আরেকজন অপরিচিত ব্যক্তিকে, মানে অন্য দেশের ব্যক্তিকে কখন ট্রাস্ট করবে? যখন দেখবে যে তার মধ্যে সে তার তার দেশের কালচারটাকে সে আপন করে নিতেছে, সে তার দেশের মেয়েদের মতো সাজতেছে। একজন মেয়ে আরেকজন মেয়ের যেন ট্রাস্ট করতে পারে, মানে সে ট্রাস্ট জিনিসটা আনার জন্যই মেয়েদের শাড়িটাকে বেছে নিয়েছে। যে যদি আমি শাড়ি পরি, তারা মনে করবে আমিও তাদের মতোই একজন, আমাকেও তারা আপন করে নিবে। তাই এই আপন করে নিলে কি হবে, তার সেবা দিতে সুবিধাটা হবে। দ্যাটস ওয়াই সে হলো গাউন। গাউন বলতে হলো যে আমরা খ্রিস্টান নানদের দেখছি না, একেবারে টপ টু বটম জাস্ট অনেকটা বোরখার মতো যেটা পরে, সেটাকে গাউন বলা হচ্ছে। গাউনটা সে তিনি বললেন শাড়ি। সেই থেকে তিনটির বেশি শাড়ি তার কখনো ছিল না। কয়টার বেশি শাড়ি কখনো ছিল না? তিনটার বেশি কখনো শাড়ি ছিল না। তিনটির বেশি কখনো শাড়ি ছিল না। একটি পরার, একটি ধোয়ার, আর একটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দাও। আচ্ছা, খুব সিম্পল হিসাব, যে একটা মনে করো এরকম যে আমার এই সেম কালারের গেঞ্জি তিনটা আছে, মনে করো এরকম অবস্থা। যে আমি একটা আজকে এখন পরে আছি, আর একটা আমি আজকে বাসায় ধুইতে দিয়ে আসছি, কালকে আমি ওইটা করবো আর এটা ধুইতে দিব। এরকম ঘুরায় ফিরে সেম জিনিসটাই করতে থাকবো। আরেকটা রেখে দিছি, যে কোনো কারণে যদি কোনো বিপদ হয়ে যায়, জাস্ট লাইক ধরো আমি এখন বৃষ্টি সিজন, আমি বাসায় যেতে যেতে হঠাৎ করে এই গেঞ্জিটা কাদা লাগছে, আমি তো আর এটা পরে থাকতে পারবো না। তো মনে করো আমি আমার যেটা রিজার্ভ গেঞ্জি সেটা আমি তখন পরবো। অথবা হলো ওটা রেখে দিছি যে ওটা আমি কম পরবো, ওটা তাহলে কালার টালার সব ঠিক থাকবে, আমি কোনো ফাংশন হলে ওই ফাংশনে ওটা পরে যেতে হবে। আর অনেকটা সেম, ঠিক তেমন। তার হাতে টাকা পয়সাও বেশি ছিল না, তবে মনে ছিল গরিব মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস। Okay? আচ্ছা, এখান থেকেও আমি তোমাদের কোশ্চেন করবো, দেখি কতটা বুঝছো। ওকে, কত সালে তিনি লরেটো থেকে বিদায় নেন? 1948 সালে। 1948 সালে। 1948 সালে, ওকে। তারপর আহ, ওখান থেকে বিদায় নিয়ে তিনি কি শুরু করেন? বাঙালি নারী। গরিবদের সেবার কাজ। আচ্ছা, আহ যখন তিনি লরেটো থেকে বিদায় নেন, তখন তিনি গাউন ছেড়ে কি পরলেন? শাড়ি। শাড়ি।
শাড়ি। শাড়িটা কেন পরছিল? শাড়ি কেন পরছিল স্যার? শাড়ি কেন পরছিল? কারণ এটি বাঙালি নারীদের পোশাক এবং তাদের সাথে আর একটু সেফ মাইকটা হওয়ার কাছে জন্য নিয়ে বললো, পরেছে। মায়ের কথাটা অনেকটা বুঝে। আচ্ছা, ওকে, গুড ফারিয়া। নেক্সট হলো, আমরা দেখি একটা কথা মাথায় রাখতে হবে, মাদার তেরেসার কাছে কখনো অঢেল টাকা ছিল না। তার কাছে টাকা পয়সা তখন সবসময় কম ছিল। ঠিক আছে। কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন। কোথায় স্কুল খুলছিল? কলকাতার এক অতি নোংরা বস্তিতে প্রথম স্কুল খুললেন। বেঞ্চ টেবিল কিছু নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র। তার স্কুলে কি ছিল না? আমাদের এত সুন্দর মতো বসার যে জিনিসগুলো আছে, যেটা টেবিল চেয়ার এত কিছু ছিল না, বোর্ড টোর্ড, তোমরা স্মার্ট বোর্ডে পড়তেছো। তখন মনে করো তখনকার কি সময় ছিল, ব্ল্যাক বোর্ডও ছিল না, কিচ্ছু নেই। জাস্ট নর্মাল মাটিতে দাগ কেটে কেটে চক দিয়ে দাগ কেটে কেটে বুঝাইতো যে এটা এ, এটা বি, এটা সি, এটা সরে সরে ক খ এভাবে পড়াইতো। ঠিক আছে। অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র। তাদের জন্য কি করে খুলছিলেন? চিকিৎসা কেন্দ্র খুলছেন। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। এই যে আমি বললাম যে তার কাছে টাকা ছিল না, কিন্তু এত কিছু করতে তো খরচ করা লাগছে, এই খরচের টাকা ঘুরতে আসছে। কিছু মানুষ ডোনেট করছে, এই ডোনেশনের মাধ্যমে তিনি আগে। ঠিক আছে। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল, তার কাজের পরিমাণ বেড়ে চলল, তার সঙ্গে যোগ দিলেন আরো অনেক। তার মানে কি, তার মতো আরো অনেকে যেসব নার্স বা হইলো নার্স, এই খ্রিস্টান মিশনারিদের যারা ছিলেন তারা অনেকে যোগদান করেন। তিনি বললেন মানব সেবার সংঘ। তিনি কি মানব সেবা সংঘ, এটার নাম কি দিল? মিশনারিজ অফ চ্যারিটি। নাম কি দিছিল? মিশনারিজ অফ চ্যারিটি। সবাই একবার বলো, কি নাম দিছিল? মিশনারিজ অফ চ্যারিটি। মিশনারিজ অফ চ্যারিটি। আচ্ছা। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন, তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসা। আচ্ছা। তাদের সেবা করার উদ্দেশ্য ছিল সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন, মানে যাদের অবস্থা খুবই খারাপ, সবচেয়ে নিম্ন যাদের অবস্থা, তাদের জন্যই মাদার তেরেসা কাজ করতে চেয়েছেন। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি 1952 সালে কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। কত সালে? 1952 সালে। কোথায়? কলকাতার কালীঘাটে। কি কি নামে এক ভবন প্রতিষ্ঠা করেন? নির্মল হৃদয়। ঠিক আছে। কলকাতার ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস। অসুখে ধুকে ধুকে তাদের অনেকে প্রায় মৃত্যু দশা। মরণাপন্ন এই মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা, নির্মল হৃদয়ে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন। আচ্ছা। আমরা এই যে আমরা দেখি না রাস্তার ফুটপাতে অনেক মানুষ ঘুমায়, ছোট ছোট তাঁবু খাটায়, তারপর কোনোভাবে পলিথিন টলিথিন দিয়ে কোনোভাবে থাকে। অবস্থা খারাপ, অনেক পাগল টাগল, তারপর মাদার তেরেসার কাজ ছিল কি, তখনকার সময়ে এরকম যারা ব্যক্তি ছিল তাদেরকে তিনি নিয়ে আসতেন, তার নির্মল হৃদয় নিয়ে এসে তাদের সেবা টেবা করে, তাদের অসুস্থ অসুখ থাকলে ওষুধ সেবা টেবা করে সুস্থ করতেন, তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আনতেন। এই স্বাভাবিক জীবনে ফেরত আনার কাজটা তিনি করতেন। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠান করেন শিশু ভবন। আচ্ছা, শিশুদের জন্য কি করেন? শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস। যাদের আবার হয় পায়ের সমস্যা, নাহলে মেন্টালি ইল, তাদের জন্য তিনি কি করেন? নবজীবন আবাস। মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠ রোগীদের আবাসন, প্রেম নিবাস। ঠিক আছে, কুষ্ঠ রোগীদের জন্য প্রেম নিবাস। আচ্ছা। ভারতের টিটাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠান করেন। কোথায় করেন? টিটাগড়ে। সবাই আমার সাথে সাথে একটু বইটা দেখাবেন। তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন, পরে আরো অনেক শাখা গড়ে তোলা হয়। ঠিক আছে।
আচ্ছা, কুষ্ঠরোগ বলতে কোন রোগটাকে বোঝায় বলতো? কেউ বলতে পারো নাকি দেখি? কুষ্ঠরোগ স্মলপক্স বলতে স্যার, হ্যাঁ, স্মলপক্স। আর কেউ, আর কেউ একটু চেষ্টা করবা? লেপ্রোসি যেটাকে বলা হয়, লেপ্রোসি এটা হলো অনেক কাইন্ড অফ হলো পক্স টাইপের রোগ। এটা হলো অনেকটা এই পক্স টাইপেরই একটা রোগ, গায়ের মধ্যে ফসকা টসকার মতো পড়ে আর কি। আচ্ছা, তো এই কুষ্ঠ রোগটা হলে যেসব জায়গায় হলো ওই যে এরকম পক্সের মতো পুঁজ জমে, মানে তরল চলে যায়, এইগুলা থেকে খুব দুর্গন্ধ হয়ে দপ্তরের ঘা হয়ে ফলে মানে আবার এটা হচ্ছে অনেকটা হলো ছোঁয়াচে না, কিন্তু মানুষ ছোঁয়াচে ভাবতো না, আসলে অতটা ছোঁয়াচে ছিল না। মানুষ ছোঁয়াচে মনে করতো, মনে করো এই যে কুষ্ঠ রোগীদের শরীরে দুর্গন্ধময় দপ্তরের ঘা হয় ফলে সমাজের অনেকে রোগীকে পরিত্যাগ করে, ওষুধটা ছোঁয়াচে ভেবে রোগীর কাছ থেকে সবাই চলে যায়। ফলে কুষ্ঠ রোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের। মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠ রোগীদের সেবা করতেন, ঘা ধুয়ে স্নান করিয়ে দিতেন, তাদের সেবা কর্ম অন্যদেরও অনুপ্রাণিত করতেন। মানে এটা ছোঁয়াচে ছিল না, বাট হইলো মানে যেসব জায়গায় ছোট ছোট দাগ হতো ওইসব জায়গায় পানি জমতো, ঘা হয়ে যেত। তো ওখান থেকে আবার এই ঘা গুলো হলো ইনফেকশন হয়, বন্ধ বের হতো। এগুলোর জন্য মানুষ পছন্দ করতো না, মানুষ ভাবতো এই ওকে টাচ করলে মনে হয় আমারও হবে, দ্যাটস ওয়াই তাদেরকে পরিত্যাগ করতো। পরিত্যাগ করতে করতে তাদেরকে আর দেখাশোনা করতো না, তাদেরকে ঘর থেকে বের করে দিত, এরকম অবস্থা ছিল। তো এইসব রোগীদের মারতে আসতে নিজের হাতে হয়তো সেবা করতো, তাদের গোসল করায় দিত, কারণ কুষ্ঠরোগ থেকে সুস্থ হওয়ার জন্য অন্যতম উপায় ছিল হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন করা কাজটা করতে হবে। আচ্ছা, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় 1 কোটি লোক ভারতের আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ইম্পর্টেন্ট ইনফরমেশন। পাকিস্তানি বাহিনী ও তাদের দর্শকদের অত্যাচার তারা দেশ ত্যাগ করেছিল। শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না। এই সময় শিবিরে দুর্গত মানুষের সেবার কাজ করতেন মাদার তেরেসা। যারা শরণার্থী হিসেবে, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ভয়ে গিয়ে পালাই গেছিল, ভারতে পালাই গেছিল, তাদেরকে তাদের শরণার্থী শিবির বলতে বোঝায় যেখানে হইলো যত রেফিউজিস আছে, বললে বেশি ভালো বুঝবা। লাইক হলো দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে, যারা যুদ্ধের কারণে অথবা অন্য কোনো কারণে রেফিউজি চলে গেছে, তাদের ওখানে থাকার একটা ক্যাম্প করে রাখা হতো, ওটাকে শরণার্থী শিবির বলা, রেফিউজি ক্যাম্প। তো ওইখানে তিনি সেবা করতেন। 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন। স্বাধীনতার পর বাংলাদেশে শুরু করেন তার মিশনারি অফ চ্যারিটির কাজ, সেবা কাজ। বাংলাদেশে ইসলামপুরের প্রথম শাখা গড়ে তোলা হয়। বাংলাদেশের ঢাকায় কোথায় প্রথম শাখা গড়ে তোলা হয়? ইসলামপুরে। এটা প্রথম মজা দেখতে হবে। এরপর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট আর কুলাউড়াতে নির্মল হৃদয় ও শিশু ভবন প্রতিষ্ঠান করেন। কি প্রতিষ্ঠান করেন? নির্মল হৃদয় আর শিশু ভবন। 1991 সালে প্রচন্ড ঘূর্ণিঝড়ের পর 81 বছর সে মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসে। 1991 সালে বাংলাদেশে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল বাজে প্রভাব ফেলছিল আমাদের পুরো দেশে। অবস্থা, বন্যা, তারপর হলো অনেক মানুষ মারা যায়। এই সময় মাদার তেরেসা বাংলাদেশে আসে। তখন তার বয়স কত ছিল? 81। এই বৃদ্ধ বয়সে তিনি আহ বাংলাদেশে আসছিল। তিনি চেয়েছিলেন নিজ হাতে কানের কাজ করতে। ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছে মাদার তেরেসা। সেবা কাজ মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিল। আচ্ছা, সেবা কাজেই মানুষকে মানে তিনি সেবাটাকে সবচেয়ে বড় করতেন। মানুষ যেই হোক, সে ধনী হোক গরিব হোক, যেই হোক, তার কাছে মেইন জিনিসটা কি ছিল? সেবা করতে হবে মানুষের। এটাই তার মূল জ্ঞান ছিল। তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। সেবার জন্য বহু সম্মাননা তিনি লাভ করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ হলো
নোবেল পুরস্কার। তিনি একজন নোবেল জয়ী, ঠিক আছে, নোবেল পুরস্কার পায়। এটা হলো শান্তির জন্য দেওয়া হয়, পিস, নোবেল পিস প্রাইজ যেটাকে বলা হয়। জীবনে কোনো পুরস্কারের অর্থ নিজের জন্য ব্যয় করেননি মাদার তেরেসা। নোবেল পুরস্কারের অর্থ দান করেছিলেন দুঃখী দুঃখী জনের জন্য। এই টাকাও কিসের জন্য দান করছিলেন? মানুষের সেবার জন্য। সেই সাথে আরেকটি কাজ করেছিলেন, নোবেল পুরস্কারের প্রধান প্রধান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটির এক ভোজসভার আয়োজন করে। মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষকে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, যে নোবেল প্রাইজ যেদিন দেওয়া হয় সেদিন একটা ডিনার নাইটের ব্যবস্থা করা হয়, এখনো এটা করা হয়। ডিনার নাইট, তারপরে তো তোমার কনসার্ট, অনেক কিছু করে যেদিন নোবেল সবাই নোবেল প্রাইজ গুলো ডিস্ট্রিবিউট করা হয়, প্রত্যেক বছরই যখন দেওয়া হয়। তো ভোজসভা বলতে ওই যে ডিনারের আয়োজন করা হয়েছে, সেটা বলছিল যে ডিনারটা না করে আপনারা এই টাকাটা গরিব দুঃখী মানুষদের দিয়ে দেন। কারণ যারা অলরেডি নোবেল জয়ী তাদেরকে অলরেডি একটা প্রাইজ মানি দেওয়া হচ্ছে। তারা আর এরপর তারা বেশিরভাগই হলো মোটামুটি স্টেবল ফ্যামিলিতে থাকেন। তো তাদের অতটা অর্থের দরকার নেই যতটা হলো গরিব মানুষদের দরকার। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসে। সুইডেন আর অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসে, এদের মধ্যে স্কুলের অনেক ছাত্রছাত্রীও ছিল। তারা মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা নোবেল পুরস্কারের অর্থ মূল্যের অর্ধেক। তো নোবেল প্রাইজ পাইলে যেটা অর্থটা দেওয়া হয়, যে প্রাইজ মানিটা দেওয়া হয়, তার অর্ধেকের সমান টাকা পয়সা সবাই দিয়েছিল। 1997 সালে 5ই সেপ্টেম্বর কলকাতায় এই সেবাপতির মৃত্যু হয়। কত সালে তিনি মারা যান? 1997 সালের 5ই সেপ্টেম্বর। সেবাপতি বলতে বোঝাচ্ছে যে সেবার কাজে নিজের জীবন পুরোপুরি ব্যয় করে দিয়েছে, সেই ব্যক্তিকে বলা হয় সেবাপতি। আচ্ছা, সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছেন, সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন। নীল পাড় সাদা শাড়ি পরা ছোটখাটো এই মানুষটিকে তাই জুনিয়র সবাই এক নামে ডেকেন তোমার। আচ্ছা, তার শাড়িটা কেমন ছিল? এখানে একটা ইনফরমেশন আছে, নীল পাড় সাদা শাড়ি পরা। ঠিক আছে, নীল পাড় বলতে বুঝোই মেয়েরা আছে তারা তারা ভালো বুঝতে পারছে নীল পাড় বলতে কি বোঝাচ্ছে। আর লেসটা শাড়ির সাথে সাথে হলো ইয়াটা সাদা, পুরাটাই সাদা, সাইড দিয়ে হলো নীল। তাই দুনিয়া সবাই এক নামে এটাকে চিনে, মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল। আচ্ছা, আমাদের প্রবন্ধটা শেষ হয়েছে। এখন আহ আচ্ছা, আমরা শব্দার্থ টিকাগুলো একটু দেখে নিই। আচ্ছা, মানব দরদী, মানুষের জন্য যার দরদ ও সমবেদনা আছে। আচ্ছা, এটা বলছিলাম, মানুষের জন্য যার কেয়ার সিয়াটা আছে। সন্ন্যাস শব্দ হচ্ছে সারা জীবন ত্যাগ করে তপস্যা ও সংগ্রামের সাধনা। সারা সংসার জীবন বলতে ফ্যামিলি, সে যে কোনো বিয়ে করবে না, সে কোনো জব টব কিছু করবে না, জাস্ট খালি তার সেবার কাজ করবে। সে তার সৃষ্টিকর্তার জন্য নিজের জীবন দিয়েছে, মানুষের জন্য নিজের জীবনকে যে দিয়ে দিয়েছে। এটাই সন্ন্যাস শব্দ বলা হচ্ছে। মিশনারি, ধর্ম প্রচার, যারা ধর্ম প্রচার করেন তাদেরকে মিশনারি বলা হচ্ছে, খ্রিস্টানদের হিসেবে না। গির্জাবাসিনী, সন্ন্যাসিনী, যারা গির্জা অথবা চার্চে থাকেন যেসব মহিলা, তাদেরকে নাম বলা হচ্ছে অনাথ। মা বাবা অভিভাবক নেই, স্যার আচ্ছা, প্রশিক্ষণ, হাতে স্যার কলমে বিশেষ ভক্ত, আয়ত্ত, আয়ত্ত মানে ক্যাপেবল ভাবে কাজটা করার জন্য গাউন, মহিলাদের বিশেষ ধরনের পোশাক, এটা বুঝবা। মিশনারিজ অফ চ্যারিটি, পরের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান, এটা বুঝবা। এটা আমি তোমাদের বলছি, সেবা প্রতি মানুষের সেবা করা যায় ব্রত। স্যার হ্যাঁ, প্রেস করে কথা। ইয়েস ইয়েস ইয়েস। স্যার এই যে আমাদের ক্লাসের কি রেকর্ডিং কোন জায়গা দিয়ে হবে স্যার? হ্যাঁ, কি হবে? আমাদের ক্লাসের রেকর্ডিং কোন জায়গা দিয়ে হবে স্যার? রেকর্ডিং ইয়েস স্যার। রেকর্ডিং দিয়ে দেওয়া হবে তোমাদের। ওকে স্যার। পারমিশনের বাইরে একটু আচ্ছা স্যার, আমার ট্রেনে এখন যাওয়া লাগবে স্যার, এই জন্য। আর্জেন্ট আছে, আমি একটু লিভ করলাম। ওকে, তো আজকে আমি এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। এখন তোমাদের ফারান্সার ক্লাস নেবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।